Hello everyone, welcome back to my channel. This is me Anushka and my channel name is also Anushka Goswami. So চলো আজকের আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। তোমরা আগের দিন দেখেছো আমি ইন্ডিগো রিলেটেড একটা বেসিক কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আবারও চলে এসেছি সেই টপিকটা নিয়ে বিকজ তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো পার্সোনালি আর অনেকে কমেন্ট করছো। কমেন্টে অনেকে বলছো যে ইংলিশে ভিডিও বানাও, হিন্দিতে বানাও, বাট তোমরা জানো আমার চ্যানেলটা বেঙ্গলি, তো বেঙ্গলি ব্লগ আমি করে থাকি, ভিডিওসও তাই আপলোড করি। তো বারবার যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করতে থাকি তো এটা আমার চ্যানেলের পক্ষেও ভালো হবে না, আর তোমাদের চাহিদারও শেষ থাকবে না। সবাই বলবে, কেউ বলবে ইংলিশ, কেউ বলবে হিন্দি, কেউ বলবে বাংলা, এরপর আরও অনেকে অনেক রকম ভাষা তারাও বলবে। তো এটা তো পসিবল না, আমি বেঙ্গলিতেই আমি আমার ইনফরমেশন শেয়ার করে দেবো। যাদের প্রবলেম হবে অনেকে আমাকে ইনস্টাগ্রামে পিং করেছো, এটা আমার খুবই ভালো লেগেছে। তো এরকম পার্সোনালি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, দেখিয়ে দিলাম তোমাদেরকে স্ক্রিনে। এছাড়া আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা আমাকে ফলো করে অবশ্যই তোমাদের যা যা কোয়ারিজ আছে আমাকে মেসেজ করে আমাকে বলে দেবে। সো ইউ ক্যান ইজিলি মেসেজ মি। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্ডিগো কিন্তু হায়ারিং শুরু করে দিয়েছে কলকাতা লোকেশনে। তোমাদেরকে বলেছিলাম যে ওদের মোটামুটি এভরি মান্থে হায়ারিং হয়। সো গ্রাউন্ড স্টাফের কিন্তু রিসেন্ট 17 জুলাই একটা হায়ারিং হয়ে গেছে। নেক্সট আপকামিং হায়ারিং আসছে নেক্সট মান্থে, মানে অগাস্টে। তার আগে আমি তোমাদের আজকে অনেক কিছু শেয়ার করব। তোমরা ইন্টারভিউতে যাওয়ার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে লাইন দিয়ে শেয়ার করব। এছাড়া কী কী ডকুমেন্টস ক্যারি করবে, আর গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে আমি আজকে মেনশন করে দেবো ঠিক কী কী পজিশনের জন্য ওদের ইন্টারভিউ হয়। সো গ্রাউন্ড স্টাফের মধ্যে কী কী পজিশন আছে এবং কুলিং পিরিয়ডের ব্যাপারটা আজকে আমি আরও একবার ক্লিয়ার করে দেবো। আর অনেকে আমাকে আগের দিন কোশ্চেন করেছিলেন যে পাসপোর্টের ব্যাপারে, সেটা নিয়েও আজকে আমি বলে দেবো। তো চলো উইদাউট ডিলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো আজকে জেনারেলি আমি আলোচনা করব এই যে নেক্সট মান্থে যে আপকামিং ইন্টারভিউটা আসছে সেখানে যাওয়ার আগে তোমাদের কিছু জিনিস জানাবো। আর তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখোনি, মানে ব্লগ মানে ওই ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই গিয়ে চেক করে নাও। আমি ডিসক্রিপশানে একবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পার্ট 1 বলে মেনশন করে দিচ্ছি স্টার দিয়ে। সো প্লিজ ওটা একবার দেখে নিও। আর আজকে কিন্তু আমি পার্ট 2 যেহেতু বললাম যে আজকে আমি তোমাদের সঙ্গে বেসিক কিছু জিনিস আলোচনা করব, বেসিক না এগুলোও ইম্পর্টেন্ট ভীষণই। কী কী পজিশন তোমাদের অলরেডি একটু আগেই বলে দিলাম, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা জিনিস আলোচনা করব ডকুমেন্টসের ব্যাপারে, যেটা তোমরা বারবার জিজ্ঞেস করছো যে কী কী ডকুমেন্টস মেনলি ক্যারি করতে হবে। আর তোমাদের আজকে আমি দেখাবো যে তোমরা কেরিয়ারে কিভাবে সার্চ করবে এবং সেখানে কিভাবে প্রথমে দেখবে যে কি কি পজিশন আছে, সমস্ত কিছু বলে দেবো। তো চলো আজকে নেক্সট স্টেপে আমরা যাই। সো আজকে আমি কোনো স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব না। এই যে আমার হাতে ফোনটা দেখছো, পাতি, এই ফোনটা দেখে তোমাদের বুঝতে হবে। তোমরা গুগলে গিয়ে ইন্ডিগো কেরিয়ারে যাবে, গিয়ে সার্চ করবে। প্রথমে ওয়েবসাইটে যাবে, তারপর কেরিয়ার পেজে গেলে এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এরকম একটা পেজ ওদের ওয়েবসাইটে খুলে যাবে। তারপর এখানে নামাবে, কিছুটা স্ক্রল করার পর দেখতে পারবে যেখানে ইন্ডিগো কেরিয়ার অপশান আছে। সো এই ইন্ডিগো কেরিয়ার অপশানে গিয়ে ক্লিক করবে। সার্চ অ্যান্ড অ্যাপ্লাই লেখা আছে, এই সার্চ অ্যান্ড অ্যাপ্লাইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওখানে লোকেশন দিতে হবে এবং তুমি কি পজিশনের জন্য সার্চ করছো এই যে দেখতে পাচ্ছ খুলে গেছে। তো এই দুটো জায়গায় তোমার লোকেশন অ্যান্ড পজিশন দিয়ে সার্চ করতে হবে। দেন ওরা কিন্তু তোমাকে পুরো ডিটেলস দিয়ে দেবে যদি তোমার লোকেশনে ইন্টারভিউ থাকে। আমি যদি আমার লোকেশন কলকাতা দিয়ে সার্চ করলাম, কেউ হায়দ্রাবাদ, কেউ দিল্লি, ব্যাঙ্গালোর, এরমভাবে দিয়ে তোমরা সার্চ করতে পারো। সো যে যা লোকেশন দিয়ে সার্চ করবে। সো আমি যেমন এখানে এখন সার্চ করব, সো আমি এখানে গ্রাউন্ড স্টাফ দিয়ে সার্চ করেছি। তো ওরা এবার আমাকে বের করে দেবে। দেখতেই পাচ্ছ এই যে কতগুলো টাইটেল এসে গেছে অলরেডি, এখানে ডেট সমেত কিন্তু এসে গেছে। তোমরা দেখতে পাবে এখানে ডেট দিয়ে বিভিন্ন গ্রাউন্ড স্টাফে যা যা হায়ারিং চলছে প্রত্যেকটা কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে মেনশন করে। তো প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন দ্য রোল অফ কাস্টমার সার্ভিস, এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রোল। এরপর আছে র্যাম্প, সিকিউরিটি, কাস্টমার সার্ভিস অ্যান্ড ক্যাবিন ক্রিউ। ক্যাবিন ক্রিউ একটা আলাদা, ওটা এটা তো গ্রাউন্ড স্টাফের মধ্যে পড়ে না। তো এখানে রয়েছে ক্যাবিন অ্যাপিয়ারেন্স। এছাড়াও আছে অফিসার রোল, র্যাম্পের যে অফিসার, কার্গো। দেন আছে হচ্ছে
নার্স, কিছু ফার্মা মেডিক্স, এইসব কিছু রোল আছে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাউন্ড স্টাফ। সো গ্রাউন্ড স্টাফে জেনারেলি 3টে পজিশন, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে সিকিউরিটি, আর একটা হচ্ছে কাস্টমার সার্ভিস। তো এই 3টেতে মেনলি আমরা আজকে ডিসকাস করব। সো নেক্সট পার্ট, আমি এটার উপর ক্লিক করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ক্লিক করার পর এখানে কিন্তু ফুল ডিটেলস ওরা দিয়ে দিয়েছে। অবভিয়াসলি অ্যাপ্লাই করার আগে এগুলো পুরোটা পড়ে নেবে, দেন অ্যাপ্লাই করবে। সো আমি চলো তোমাদের কাছে এবার আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি। সবার প্রথম উপরে রয়েছে ইন্টারভিউ ডেট, ঠিক আছে। 19 জুলাই লাস্ট ইন্টারভিউ হয়েছিল, ফ্রাইডে। আর রিপোর্টিং টাইম ছিল সকাল 8:30 থেকে 9:30। তো নেক্সট মান্থে যে আপকামিং যে ইন্টারভিউটার কথা বলছিলাম, অগাস্টে কিন্তু অবশ্যই ইন্টারভিউ হবে। তোমরা একটু নজর রাখবে আর উপরে এগুলো খেয়াল করে নেবে। প্রথমেই থাকবে টাইমিংটা ভালো করে দেখে নেবে যে টাইমিংটা কটার মধ্যে কটা থাকে। মানে রিপোর্টিং টাইম তোমাদের যত হবে, তোমাদের তার আধ ঘন্টা আগে মিনিমাম পৌঁছতে হবে। যদি 8:30 এখানে লেখা আছে, তাহলে তোমাদের ওই ভেন্যুতে মিনিমাম তোমাদের পৌঁছতে হবে হচ্ছে 8টা। এটা তোমাদের জন্য বেটার, কারণ তোমরা জানো যত বেশি ভিড় হবে, যেহেতু এটা ওয়াকিং ইন্টারভিউ, তো যত বেশি ভিড় হবে তত কিন্তু তোমার ইয়েটা পিছনের দিকে চলে যাবে। মানে তোমাকে একটা টোকেন নাম্বার দিয়ে দেবে, যে যেরকম যাবে সিরিয়াল অনুযায়ী নাম্বার আসবে। তো তাই চেষ্টা করবে যতটা পারবে একটু আগে ভাগে যাওয়ার। তো যত দেরি হবে তোমাদের টাইমটাও অনেক বেড়ে যাবে। মোটামুটি তোমরা জানো যে 1000 জন মোটামুটি যায় কম করে ইন্টারভিউ দিতে। তো এখন তো আরও বেশি ভিড় হচ্ছে। রিসেন্টলি আমি যা শুনলাম মোটামুটি 1000 জনেরও বেশি যাচ্ছে। তো তোমরা অটোমেটিক্যালি কি হবে, যেহেতু টাইমটা আরও বেশি চলে যায়, তোমরা ক্লান্ত হয়ে যাবে। তোমাদের মিনিমাম আধ ঘন্টা আগে পৌঁছতে হবে। তো তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখানে 8:30 থেকে 9:30 অবধি 1 ঘন্টা টাইম থাকে রিপোর্টিং টাইমে। তো তার মধ্যে পৌঁছতে পারলে, বাট আমি বলবো সবসময় আরও আগে বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ তোমরা জানো রাস্তাঘাটে জ্যাম হয়, অনেক কিছু হয়। তো একটু আগে পৌঁছে যাওয়াই বেটার। আচ্ছা, এবার তোমরা যে ভেন্যুতে পৌঁছাবে, এখানে ভালো করে তোমরা দেখবে লেখা আছে যে সিভি উইল বি কালেক্টেড টিল 10 AM অনলি। মানে তোমাদের এই 1.5 ঘন্টা ধরে, এই যে 8:30 থেকে 9:30 রিপোর্টিং টাইম, এরপর আরও 10টা অবধি, মানে 10 AM অনলি লেখা রয়েছে। মানে 1.5 ঘন্টা টোটাল হিসেব করে দেখো। তো 1.5 ঘন্টার মধ্যে তোমাদের সিভি কালেক্টেড হবে, মানে সিভি জমা পড়বে। যে যেরকমভাবে যাবে সেইভাবে সিভি কিন্তু জমা পড়বে। দেন তোমরা একটা নাম্বার পাবে, টোকেন টাইপের টোকেন নাম্বার। সেই নাম্বার অনুযায়ী তোমাদের ইন্টারভিউতে যেতে হবে। মানে সেই নাম্বার অনুযায়ী তোমরা পরপর যাবে ইন্টারভিউ দিতে। এই গেল তোমাদের সিভির ব্যাপার। এবার আমি আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। তোমরা দেখতে পারবে একদম নাম্বার 1-এ লেখাই রয়েছে যে তোমাদেরকে কোনো একটা রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করতেই হবে গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে। এই যে 3টে পজিশনের কথা তোমাদের বললাম, র্যাম্প, কাস্টমার সার্ভিস অ্যান্ড যেটা সিকিউরিটি, এই 3টে পজিশনের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন কম্পালসারি। সো ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট। আজকে এতবার ভিডিও করতে বসেছি, দেখো আমার বারবার পার্সেল চলে আসছে। এখন একটা পার্সেল এলো, আমি আবার উঠে গেলাম। মানে আমি আজকে ভিডিও করবো বলে ঠিক করেছি, আমার মুডটা বারবার কেচে যাচ্ছে। মানে আমি যখনই ভিডিও বানাতে বসি, নয় বৃষ্টি হবে, নয় নেট কানেকশানের গন্ডগোল হবে, নয় সেট আপ ঠিক থাকবে না, কিছু না কিছু একটা প্রবলেম হবে। তো আজকে আমার এই বারবার আমাকে উঠতে হচ্ছে, আমার ভিডিও বানানোতে মানে এত প্রবলেম হচ্ছে কি বলবো। যাই হোক, চলো আমরা যেখানে ছিলাম সেখান থেকে নেক্সট পার্টে যাই। এরকম অনেক ক্যান্ডিডেট থাকে যারা গ্র্যাজুয়েট নয়, হয়তো গ্র্যাজুয়েট রানিং, তারা চলে গেল, গ্র্যাজুয়েশন করতে করতে তারা অ্যাপ্লাই করে দিল। সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু খুবই মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। এর পরের পয়েন্টেই তোমরা সেটা বুঝতে পারবে কি লেখা আছে। মানে এরকম অনেকেই থাকে যে গ্র্যাজুয়েশন করছে, অথবা কেউ ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েছে, তারা মার্কশিট পায়নি কিংবা সার্টিফিকেট নেই, তারা ইন্টারভিউ দিল। এবার পরে যখন তারা সিলেক্টেড হয়ে যায়, তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন তোমাদের ডাকবে ইন্ডিগো থেকে, তখন কিন্তু যদি ওরা দেখে যে না তোমার কাছে মার্কশিট নেই, অথবা তুমি এক্সাম দেবে, তুমি হয়তো বললে আমি 2 মাস পর হয়ে যাব বা কিছু, ওরা কিন্তু সাথে সাথে টার্মিনেট করে দেবে। তোমরা এরপরে কি হবে, তোমরা জীবনেও ওই এয়ারলাইন্সের আন্ডারে ইন্টারভিউতে বসতে পারবে না। সো দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট। সো তোমরা এটা একটু ভালো করে দেখে যেও, কারণ এখানে 2 নম্বর পয়েন্টটা যদি দেখো তাহলে বুঝতেই পারবে যে এখানে লিখেই দিয়েছে যে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য qualification is not completed from a recognized board or university, then candidate will be terminated.
সো এটা একটু ভালো করে করে যাও যে গ্র্যাজুয়েট হবে তবেই যাও, কারণ এই 3টে পজিশন গ্রাউন্ড স্টাফে যেটা বললাম যে র্যাম্প, কাস্টমার সার্ভিস, সিকিউরিটি, এই 3টের জন্য কিন্তু গ্র্যাজুয়েট হতেই হবে। একমাত্র ক্যাবিন ক্রু ক্ষেত্রে কিন্তু অনেকে আছে যারা 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারে, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশনের ব্যাপারটা আসে না, বাট গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট। সো এটা একটু ভালো করে কেয়ারফুল হয়েছে ওই বিষয়ে। সো 3 নম্বর আমি আসি। তো এটা তো বুঝে গেলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, এবার শুধু কমপ্লিট করলে চলবে না, তোমার কাছে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই থাকতে হবে। 3 নম্বরে আমি আসি। 3 নম্বরে বলেই দিয়েছে যে কাস্টমার সার্ভিসে কি হবে, যে তোমার গুড কমিউনিকেশন স্কিল হতে হবে, ইংলিশ কিন্তু ভালো করে বলতে হবে এবং লিখতে হবে, পড়তে এবং লিখতে দুটোই জানতে হবে, এবং অবশ্যই কমিউনিকেশনটাও ভালো হতে হবে। তারপর আছে হচ্ছে ওয়ার্ক ইন রোটেশনাল শিফট, মানে রোটেশনাল শিফটে কাজ করতে হবে। যে তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে মর্নিং শিফট, নাইট শিফট, ইভিনিং শিফট এরকম থাকে, সো এই সমস্ত শিফটে কাজ করতে হবে। আর এইখানে আরেকটা জিনিস মেনশন আছে, এটা তো তোমাদের বলেই দিই, এবেল টু ওয়ার্ক আন্ডার প্রেশার, মানে ওরা আগে থেকেই বলে দিচ্ছে যে এবেল টু ওয়ার্ক আন্ডার প্রেশার, প্রেশারে কাজ করতে হবে। সো অনেকেই আছে ওয়ার্ক প্রেশার নিতে পারে না, এই রোটেশনাল শিফট নিতে পারে না, সো জয়েন করার পর কিন্তু এগুলো একটু ভালো করে খেয়াল করে নিও। মানে তোমরা যারা ভাবছো যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের বলেই দিই, জব প্রেশার ভালো রকম থাকে এবং এই শিফটের ব্যাপারটাও থাকে। সো তোমাকে সবসময় স্টেডি থাকতে হবে, ঘুম ঠিকঠাক করে, মানে ঘুমটা যাতে তোমাদের হয় ঠিক করে, মর্নিং শিফট, নাইট শিফট, এটা কিন্তু এরকম পরপর রোস্টার আসে, সো এগুলো কিন্তু তোমাদের ম্যানেজ করতে হবে। তাই যতটা ইজি মনে হয় কোথাও জয়েন করার আগে, জয়েন করার পরে আমরা কিন্তু মনে হয় কেন এলাম, সো এইগুলো ওরা ভালো করে আগে থেকে মেনশন করে দিচ্ছে। কারণ জয়েন করার পর যদি কেউ ভাবো বাবা কি প্রেশার, এগুলো তো বুঝিনি, বাট ওরা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লিস্টটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু দেখতেই পাবে ওরা বড় বড় করে দুটো জিনিস লিখে দিয়েছে। ওকে ওকে এখন আমি তোমাদের বলবো যে এখানে লেখা আছে যে এক্সপিরিয়েন্স প্রেফার্ড, বাট এরকম কোনো ব্যাপার নেই, ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ আর এলিজিবল ফর দিস পজিশন। সো ফ্রেশার্সরা তো অবশ্যই যাবে, আর এক্সপিরিয়েন্স থাকলে তো ভালো, তাদের একটা আলাদা প্রেফারেন্স পড়েই সব জায়গায়, তো এই দুটোই কিন্তু অ্যালাউ। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে লেখা আছে যে ট্যাটু মার্কস, ঠিক আছে। সো এই ট্যাটু মার্কসের কথাটা আমি একটু বলে দিই। অনেক ক্যান্ডিডেট আছে যাদের বডিতে ট্যাটু থাকে, এরকম জায়গা থাকে, এরকম জায়গা থাকে, যেরকম হোক। এছাড়াও আরেকটা প্রবলেম হয় বডি মার্কসে, মানে ট্যাটুটা তো বডি মার্কসের মধ্যে পড়ে, এছাড়া বডি মার্কস বলতে বোঝায় অনেকের কাটা দাগ রইল, ঠিক আছে, মাথায় অনেকের থাকে, কপালে, গালে কারোর একটা দাগ রইল, কিংবা হাতে কেউ টিকা নিয়েছে, এরকম আমরা অনেকে জন্মের সময় নিয়ে থাকি, সো ওইগুলো কিন্তু চেক করে। সো ওগুলো একটু খেয়াল করো যে এরকম দাগ থাকলে কিন্তু ওরা অ্যালাউ করে না। সো গালে কাটা দাগ, কপালে কাটা দাগ, এই দাগগুলো যতটা পারো যদি এরকম থাকে তাহলে কিন্তু এগুলো প্রবলেম হয়। সো এই বডি মার্কস, ট্যাটু মার্কস এগুলো কিন্তু একদমই অ্যালাউ করে না। সো এখানে ভালো করে তোমরা যদি এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখো তাহলে তোমরা দেখতেই পাবে। অনেকেই আছে যে ট্যাটু করলো, ভাবলো যে ঢাকা থাকবে, বা কেউ অনেকে আছে যে ফাউন্ডেশন দিয়ে ট্যাটুটাকে হাইড করার চেষ্টা করলো, বাট এগুলো একদমই করো না, ডোন্ট টেক এনি রিস্ক। সো যা যা এখানে বলা আছে এগুলো প্রত্যেকটা মানে ফলো করে যেও, কারণ এখন কিন্তু ভালোভাবে চেকিং হয়, যত দিন যাচ্ছে ক্যান্ডিডেটস যেরকম বাড়ছে ইন্টারভিউ দিতে, সেরকম কিন্তু ওরা এই যে চেকিংগুলো এগুলোও কিন্তু এখন আগের থেকে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। সো প্লিজ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ফোকাস করো। ওয়েবসাইটে ওরা বারবার এগুলো বলে দেয়, তোমরা ইন্টারভিউ মানে রেজিস্ট্রেশন করার আগে এটা ভালো করে পড়ে তারপর। এভিয়েশনে, মিডিয়াতে, এইসব জবের ক্ষেত্রে কিন্তু ছুটি যেরকম কম থাকে তেমনি প্রেশারও বেশি থাকে। সো এইসব পজিশানে যাওয়ার আগে একটু ভালো করে তোমরা দেখে নিও যে তুমি এরপর মানে ইন্টারভিউতে যদি সিলেক্ট হয়ে যাও যে এর সাথে এগোতে পারবে কিনা। আর আসি এজের কথায়। সো এখানে লেখা আছে আপ টু 27 ইয়ার্স। এটা ছেলে হোক মেয়ে হোক দুজনের ক্ষেত্রেই 27 বছর পর্যন্ত টাইম, মানে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা টাইম পাবে এয়ারলাইন্সে অ্যাপ্লাই করার জন্য। 27 যদি ক্রস হয়ে যায়, 28 হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা আর এলিজিবল নও। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস এজ। যদি তুমি 27 বছরের মধ্যে হয় তোমার এজ, দেন তুমি অ্যাপ্লাই করতে পারো।
এবার আমি আসবো, আগের দিন এই ব্যাপারে আমি বলেছিলাম এবং অনেকে আমাকে মেসেজ করেছিলেন। লাস্ট পয়েন্ট 7-এ লেখাই আছে যে ইন্টারভিউ ক্যান্ডিডেট ক্যান রিঅ্যাপ্লাই আফটার 6 মান্থস। মানে ইন্টারভিউ ক্যান্ডিডেটস মানে যারা ইন্টারভিউ দিয়েছো তারা রিঅ্যাপ্লাই করতে পারো 6 মাস পরে। ইন্টারভিউ ক্যান্ডিডেট বলতে কুলিং পিরিয়ড, এই যে 6 মান্থ এটা কিন্তু কুলিং পিরিয়ড। ধরো আগের দিন আমি তোমাদের বলেছিলাম, আর অনেকে আমাকে এটা জানতে চেয়েছিলে, আমি বলে দিচ্ছি আরেকবার। ধরো তুমি ইন্টারভিউ দিলে, আজকে আমার ইন্টারভিউ ছিল, আমি ইন্টারভিউ দিলাম, ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হয়ে আমি সেকেন্ড রাউন্ডে গেলাম, দেন আমি রিজেক্টেড হয়ে গেলাম। ঠিক আছে, রিজেক্টেড হয়ে গেলাম, তাহলে আমার যেই ডেট থেকে আমি ইন্টারভিউটা দিলাম, যদি আজকের ডেটে হয়, আজকে হচ্ছে কত, আমি 22 তারিখে ভিডিওটা শ্যুট করছি, তো 22 তারিখ থেকে আমি হিসেব করব 6 মান্থ, আপকামিং 6 মান্থ। এই 6 মান্থ অবধি আমার কুলিং পিরিয়ড, আমি এখন ইন্ডিগোতে আর অ্যাপ্লাই করতে পারবো না। তোমরা চাইলে অন্য এয়ারলাইন্সে, এয়ার ইন্ডিয়া, কাতার, এইসব এয়ারলাইন্সে অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু পার্টিকুলারলি ভাবে ইন্ডিগোতে তোমরা ওই 6 মান্থ অ্যাপ্লাই করতে পারবে না। সো এই 6 মান্থ হলো তোমার কুলিং পিরিয়ড। সো ওরা কিন্তু এটা ভালোভাবে মেনশন করে দেয়। অনেক ক্যান্ডিডেট আছে আমি দেখেছি ইন্টারভিউর সময়, যখন আমি যেতাম ইন্টারভিউ দিতে, ওই কুলিং পিরিয়ড চলছে, 4 মাস হয়েছে চলে এলো। একদমই করো না, ওরা যদি ওটা দেখে ভালোভাবে ওরা তোমাকে টার্মিনেট করে দেবে। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু করে, একটু পেশেন্স রেখো, একটু টাইম নিও, নিজেকে ইমপ্রুভ করো, কোনো অসুবিধা নেই। 6 মান্থ কমপ্লিট হলে আবার রিঅ্যাপ্লাই করো। এবার আসি কি কি ডকুমেন্টস ক্যারি করবে। ইন্টারভিউর সময় তোমরা একটা আপডেটেড সিভি ক্যারি করবে। আগের দিনও বলেছি সিভিতে ফটো রাখবে, ফটো অ্যাড করবে। এছাড়াও আলাদা একটা ফটো নিয়ে যাবে, পাসপোর্ট সাইজের কালার ফটো, দেন একটা আধার কার্ড, প্যান কার্ড, আর লাস্টে ইম্পর্টেন্টলি এখন রুলস হয়েছে পাসপোর্টটাও ক্যারি করবে। যদি না থাকে, অনেকে আছো যাদের পুলিশ ভেরিফিকেশন চলছে, এরকম অনেকে বলছিলে, তারা সেটা ইন্টারভিউ টাইমে বলবে যে আমার এরকম টাইমে পুলিশ ভেরিফিকেশন চলছে, আমি এতদিনের মধ্যে আমার পাসপোর্টটা পেয়ে যেতে পারি। সো এটা ইন্টারভিউর সময় ক্লিয়ার করে বলে দেবে। এবার আমি আসবো যে জয়নিং ডকুমেন্টসে তোমাদের কি কি লাগবে একবার ক্লিয়ার করে দিই। 10th ক্লাস পাস আউট সার্টিফিকেট, 12th ক্লাস পাস সার্টিফিকেট অথবা মার্কশিট, গ্র্যাজুয়েশন পাস মার্ক সার্টিফিকেট অল সেমিস্টার, এছাড়া ফাইনাল ইয়ারের মার্কশিট অ্যান্ড যেটা তোমাদের সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা, দেন আধার কার্ড, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, প্যান কার্ড, passport issued from 2022 onwards. In case passport issue year is before 2022 or not passport, then a valid police verification is needed. So যারা বলছিল যে পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটা, তো পুলিশ ভেরিফিকেশন চললে সেটা নিয়ে যাবে, বিকজ পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য কিন্তু লাগে। পাসপোর্ট থাকলে তোমার মোটামুটি ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব কিছুই হয়ে যায়। যদি কোনো কারণে পাসপোর্ট না থাকে বা ওরা চায় পাসপোর্ট, তখন তোমাদেরকে বলে দিতে হবে যে আমি অ্যাপ্লাই করব বা কিছু, আর পুলিশ ভেরিফিকেশন একটা করতে হবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য যদি পাসপোর্ট না থাকে। দেন ক্যান্সেল চেক কপি অফ ব্যাংক অথবা ফার্স্ট পেজ অফ ইয়োর পাসবুক, যেটা তোমাদের লাগে স্যালারির জন্য। এছাড়া জয়নিং ডকুমেন্টস চেকলিস্টে যা যা বললাম এগুলো তো লাগবেই। আর এছাড়া এক্সপিরিয়েন্স যাদের আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোন এয়ারলাইন্সে কাজ করেছো তার ডিটেলস, এভরিথিং লাগবে। আর হ্যাঁ, এইসব মোটামুটি লাগবে। এছাড়া লাস্টে একটা জিনিস ওরা ভালোভাবে বলে দিয়েছে, সেটা হলো যে প্লিজ নোট, ইন্ডিগো ডাজ নট চার্জ এনি মানি ফর ইন্টারভিউয়ার্স অর এনি ক্যান্ডিডেটস। All communication related to offer letters will be sent from official Indigo email IDs only. For example, একটা নেম, দেন goindigo.in, এই যে মেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, এইরকম টাইপের একটা মেল আইডি হবে। মোটমাট ওরা কোনো কলের মাধ্যমে কোনো কারবার করে না, সব কিছু তোমার সাথে মেলে হবে। ফেস টু ফেস ইন্টারভিউ হওয়ার পর মেল। তোমরা অনেকে আমাকে বলছিলে যে আমার কাছে না এরকম ইন্টারভিউর জন্য কল এসেছিল, এরকম না, এটা পুরোটাই ফ্রড। আমি তো বলবো পুরো স্ক্যাম। এগুলো অনেক এভিয়েশন ইনস্টিটিউট আছে, তারা এগুলো করে। বিভিন্ন ওয়েবসাইট, ধরো লিঙ্কইন, ইনডিড, নকরি, এরকম টাইপের ওয়েবসাইটে এভিয়েশনের জব বলে ওরা মেনশন করে দেয়, দিয়ে তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের কাছে কল আসে।
যে এই করতে হবে, টাকা চায়, অনেক জায়গায় রেজিস্ট্রেশনের জন্য টাকা চাইবে, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ বলবে যে এখানে আসুন, কোর্স করুন, তারপর তোমাকে, মানে এরকমও হয় তুমি ইন্টারভিউ দিতে গেলে না জেনে না বুঝে শোনা তারপর তোমাকে বলছে যে আমাদের এখানে 5 মাস কোর্স করলে এত টাকা দিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট ক্যাম্পাস করাই, ডিরেক্ট চাকরি দিই। একদম না। আর আমি তো বলবো এভিয়েশনে অ্যাপ্লাই করার জন্য কোথাও কোনো রুলসে বলা নেই যে তোমাকে এভিয়েশন কোর্স করে আসতে হবে, ডিপ্লোমা নিয়ে আসতে হবে এভিয়েশনের উপর, ট্রেনিং করতে হবে, কিচ্ছু লাগে না। ট্রেনিং ওরা প্রোভাইড করে দেয় আফটার সিলেকশন। ইফ ইউ গট সিলেক্টেড দেন তোমাকে ওরা প্রোভাইড করবে ট্রেনিং, যেটা হয় দিল্লিতে, মানে গুড়গাঁওতে। সো এগুলোর কোনো কিছুর দরকার নেই। এরকম যদি কল আসে তাহলে বুঝবে ওটা পুরোপুরি ফ্রড। ইন্ডিগো কখনোই কলের মাধ্যমে অ্যাপ্রোচ করে না। তোমাকে ওয়েবসাইটে অ্যাপ্লাই করার পর তুমি অফিসিয়াল মেল আইডি পাবে, তোমাকে ওরা সমস্ত কিছু ডিটেলস মেলে প্রোভাইড করে দেবে। মেল পেলে তবে ইন্টারভিউতে যাবে, ওয়াকিং ইন্টারভিউ হবে। আর আগের ভিডিওটা আরেকবার দেখে নিও ইন্টারভিউতে যাওয়ার আগে। আর আজকে যা যা বললাম এগুলো ধীরে সুস্থে বলেছি, মাথায় ঢুকিয়ে নিও, বেশি জটিল করে কিছু বলিনি। আর অবশ্যই ওয়েবসাইটটা চেক করে নিও। আমি যা যা দেখলাম তোমাদের এখান থেকে দেখেই একটু হালকাভাবে বলে দিলাম। তো এখানে আরও ইন ডিটেলস অনেক কিছু আছে, জব ডেসক্রিপশন আছে, সব কিছু আছে। কারোর যদি বুঝতে অসুবিধা হয় যে আমি এই পজিশনে অ্যাপ্লাই করবো না, কি পজিশনে অ্যাপ্লাই করব, তোমরা একটু দেখে নিও। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। এর পরের পার্টে আমি আরও অনেক ব্লগ আনবো। আমার কিন্তু লাইফস্টাইল ব্লগ থাকেই। এছাড়া এসব ইনফরমেটিভ ভিডিও, অন্য কোনো এয়ারলাইন্সের কিছু জানতে হলে তোমরা আমাকে কমেন্ট করো। যদি কোনো হায়ারিং থাকে আমি তো এরকমভাবেই তোমাদের জানিয়ে দেবো, আপডেট করে দেবো। আরও যদি কোয়ারিজ থাকে কমেন্ট করো, পার্সোনালি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, ফেসবুকে মেসেজ করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো ব্লগগুলোও চেক করো আর সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে।